বলে ছেলেগুলো তার সাথে অসভ্যতামি করতে নিলে হঠাৎ কোথা থেকে আদনান এসে তাদেরকে সমানে এসে পেটাতে লাগলো। আদনানের দক্ষ ফাইটিংয়ের কাছে বখাটেগুলো কোনো পাত্তাই পেল না। প্রফেশনাল ফাইটারদের মতো প্রশিক্ষণপ্রাপ্ত সে, নিখুঁতভাবে দক্ষতার সাথে ফাইট করছে সে। কয়েকটা ঘাতেই সবগুলো বখাটে ছেলেকে নাজেহাল করে দিয়েছে। বখাটেগুলো কোনো রকম প্রাণ হাতে নিয়ে পালালো। রুহি এতক্ষণ ভয়ে থরথর করে কাঁপছিল। আদনান তার এই অবস্থা দেখে আর কিছু বলল না। তার হাত ধরে নিয়ে গাড়িতে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল ড্রাইভিং সিটে। চুপচাপ ড্রাইভিং করে যাচ্ছে আদনান। রুহিও কোনো কথা বলছে না, কিন্তু আর চোখে বারবার আদনানকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়, উল্টো লোকটার ভেতরে একটা নিষ্পাপ সুন্দর মন আছে। মনের অজান্তেই আদনানের প্রতি রুহির হৃদয়ে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। সরি। মৃদু কণ্ঠে বলল রুহি। ইটস ওকে। আপনারও কিন্তু দোষ ছিল, আপনি আমাকে ওভাবে ছেড়ে না আসলে এমনটা হতোই না। আদনান একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। এই মেয়ের সাথে কথা বলতে নিলে ঝগড়া হবেই, তাই আর কোনো কিছু না বলে চুপচাপ ড্রাইভিং করতে লাগলো সে। কিন্তু আপনি মানুষটা খুব ভালো আছেন। লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটা বলল রুহি। বাহ, একদিন একটু বাঁচিয়েছিলাম বলে বুঝে গেলে আমি ভালো না খারাপ। অবশ্যই বুঝে নিয়েছি, কারণ খারাপ হলে কিছুতেই আমাকে ওই অবস্থায় বাঁচাতে যেতেন না। পরক্ষণে দ্বিগুণ উৎসাহ নিয়ে রুহি জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমাকে বাঁচাতে কেন গিয়েছিলেন? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও আমি একই কাজ করতাম। আদনানের শান্ত নির্লিপ্ত উত্তর। রুহির মনটা খারাপ হয়ে গেল। সে এরকম উত্তর আশা করেনি। তার নিজেকে আদনানের কাছে স্পেশাল ফিল হতে ইচ্ছে করছিল। মুখ ফুলিয়ে সে জানালার উল্টো দিকে তাকিয়ে রইল। আদনান সেটা দেখে মৃদু হাসলো। রুহিকে যখন ছেলেগুলো বিরক্ত করছিল তখন কেন জানি না তার ভেতর অসম্ভব রাগ উঠে গিয়েছিল। সেই জন্য নিজের সর্বশক্তি দিয়ে সে ছেলেগুলোকে ধলাই করেছে। কিন্তু এই কথা রুহিকে বললে চলবে না, তাহলে এটা নিয়ে সে আবার নতুন করে তাকে পচাবে। এইদিকে আরিয়ান ড্রাইভিং সিটে ড্রাইভ করছে এবং হৃদিতা ফ্রন্ট সিটে বসেছে। আরিয়ানের পরনেও ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্পাই করা, চোখে সানগ্লাস আর হাতে রোলেক্স মডেলের রিস ওয়াচ। আরিয়ান আর আদনানের গেট আপ আজকে পুরোপুরি এক, যেন যমজ দুই ভাই। বিষয়টা হৃদিতাও খেয়াল করেছে। হৃদিতার পরনে ব্ল্যাক কালার লং গাউন, বাদামি কোকড়ানো চুলগুলো খোলা, কানে বড় বড় দুটো কালো পাথরের দুল। ওকে বরাবরের মতোই খুব সুন্দর লাগছে আজকেও। কারের খোলা জানালা দিয়ে বাতাস এসে হৃদিতার চুলগুলোকে বারবার এলোমেলো করে দিচ্ছে। চুলগুলো বারবার বিরক্ত করছে হৃদিতার চোখ মুখকে। আর আরিয়ান একবার লুকিং গ্লাস তো আরেকবার সরাসরি হৃদিতাকে দেখে মুগ্ধ নয়নে বারবার তাকাচ্ছে। গাড়ি চালানো থেকে তার বেশি মনোযোগ হৃদিতার দিকে। ইচ্ছে করছে ওর চোখে মুখে এসে পড়া চুলগুলো নিজ হাতে কানের পিঠে গুঁজে দিতে, কিন্তু পেছনে তো আবার হারামি বন্ধুগুলো বসে আছে। একটু কিছু করলেই ওরা তিলকে তাল বানিয়ে মজা নিতে শুরু করবে। ওরা এমনিতেও আরিয়ানের বারবার তাকানো বিষয়টি দেখে দেখে মুখ টিপে টিপে হাসছে। বিষয়টি আরিয়ান প্রথমে খেয়াল না করলেও পরে যখন খেয়াল করলো তখন পুরোপুরি ড্রাইভিং করতে মনোযোগ দিল। হয়েছে হয়েছে, আমাদের দেখে আর লজ্জা পেতে হবে না। তোরা দুজন হলে গিয়ে কাপল, তাও যে সেই কাপল নয়, পুরো অরিজিনাল ভালোবাসা শিখত, নিখাত ভেজালহীন কাপল। তোরা দুজন চোখে চোখে প্রেম করবি, তাতে আমরা কথা বলার কি?
শাকিল হাসতে হাসতে কথাগুলো বলল। বাকিরাও তাতে হেসে সায় জানালো। হৃদি তার চুলগুলো নির্দ্বিধায় কানের পিঠে গুজে দিয়ে সবার সামনে গালে একটা চুমু দিয়ে আরিয়ান তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, আসলেই তো আমার ফিয়ন্সেকে আমি বারবার দেখব, শতবার দেখব, হাজারবার দেখব। কানের পিঠে চুল গুজে দেব, চুমু খাবো, তাতে কার বলার কি? এই ঘটনা দেখার এবং শোনার পর সবাই প্রথমে অপ্রস্তুত হয়ে কাশি দিতে লাগলেও পরক্ষণেই মিটমিট করে হাসতে হাসতে এক সময় জোরে হেসে দিল। রোহান বলল, বাহ কি প্রেম! রোমিও জুলিয়েটকেও হার মানিয়ে দিবি তোরা। আরিয়ান সেসব কথা পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে ড্রাইভ করতে লাগলো। আর হৃদিতার লজ্জায় মরি মরি মুখ করে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। বিশাল বড় বসুন্ধরা শপিং মলে গিয়ে প্রত্যেকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে মিসেস শায়লা, মিসেস আনিকা রহমান আর সাদিকা বেগম তো শুধু পারছে না প্রত্যেকটা দোকান বাড়িতে তুলে নিয়ে আসতে। ডক্টর রেজা চৌধুরী আর মিস্টার রায়হান শাহরিয়ার শুধু অসহায়ের মতো সবটা দেখে তাকিয়ে থেকে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। দিদি তাকে বিভিন্ন কালারের লেহেঙ্গা দেখাতে লাগলো সবাই। ইতিমধ্যে গায়ে হলুদ এবং রিসিপশনের লেহেঙ্গা কেনা হয়ে গেছে। একটা গোল্ডেন কালার, অপরটি ব্ল্যাক কালার। ব্ল্যাক অবশ্য আরিয়ানের পছন্দের নেওয়া হয়েছে। সাথে ম্যাচিং জুয়েলারি কেনা হয়েছে, কিন্তু বিয়ের লেহেঙ্গা কেনা এখনো বাকি। লেহেঙ্গা দেখতে দেখতে আরিয়ানের একটা লেহেঙ্গা খুব পছন্দ হয়ে গেল। লাল টকটকে ভীষণ গর্জিয়াস একটি ভারী লেহেঙ্গা। ছোটবেলায় হৃদিতাকে লাল শাড়ি পরিয়ে সে বউ রূপে সাজাতো। তখন হৃদিতার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারত না সে। মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকতো শুধু। আজ যখন সত্যি সত্যি হৃদিতা তার বউ হতে যাচ্ছে, তখন এই লেহেঙ্গাটাই তার সবচেয়ে আকর্ষণীয় আর মানানসই মনে হলো। মনে মনে এই লেহেঙ্গাটাই হৃদিতাকে একবার কল্পনা করে আরিয়ান পুরো দেহ মন এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আরিয়ানের মনে হয় বিয়েতে লাল রঙের পোশাক ছাড়া অন্য কোনো রঙের পোশাকে বিয়ের কনেকে একদম মানায় না। আরিয়ান চোখ দিয়ে সেটা হৃদিতাকে ইশারা করলো। হৃদিতা ইশারা করলো মিসেস শায়লাকে। অবশেষে এটাই বিয়ের লেহেঙ্গা হিসেবে নিয়ে নেওয়া হলো। হৃদিতা সেটা গায়ে জড়িয়ে নিতেই আরিয়ান হাত দিয়ে পারফেক্ট সাইন দেখালো। হৃদিতা লজ্জা পেয়ে গেল। আরিয়ান মুচকি হাসলো। এরপর যাওয়া হলো জুয়েলারির দোকানে। সবাই বিয়ের কনের জন্য গায়ে হলুদ, বিয়ের রিসিপশনের জুয়েলারি পছন্দ করতে করতেই 2.5 ঘন্টা লাগিয়ে দিল। সোনা, গোল্ডেন, পাথর ইত্যাদি সব রকমের জুয়েলারি নেওয়া হলো। এরপর আরিয়ানের জন্য হৃদিতার সাথে ম্যাচিং কালারের 3টি শেরওয়ানি ও পাঞ্জাবির সেট, স্যুট এবং জিন্স প্যান্টও নেওয়া হলো। বাকিদের জন্য 3টি অনুষ্ঠানের পরার জন্য পোশাক নেওয়া হলো। সব মিলিয়ে কখন যে সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে সেটা কেউ টেরই পেল না। এদিকে আদনানের সন্দেহ এবার অনেকটা বিশ্বাসে পরিণত হতে লাগলো। সে আরিয়ানের বন্ধুদের কাছ থেকে কিছুটা শুনেছিল আরিয়ান আর হৃদিতার বিয়ের ব্যাপারে। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও এখন এসব কেনাকাটা দেখে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গেল। রাগে তার মাথার রগ যেন ছিঁড়ে যেতে চাচ্ছে। পুরো শরীর থরথর করে কাঁপছে তার। কাউকে কোনো কিছু না বলেই সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কেউ সেটা লক্ষ্য না করলেও রুহি ঠিকই সেটা লক্ষ্য করলো। এদিকে মার্কেট থেকে বের হতে যেতেই আরিয়ানের সাথে একটি মেয়ের ধাক্কা লাগলো। আরিয়ান ফোন চালাতে ব্যস্ত থাকায় মেয়েটিকে না দেখেই সরি বলে মেয়েটি পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু মেয়েটি আরিয়ানকে দেখেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখ দিয়ে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো আরিয়ান শব্দটি। তখনই পেছনে আরিয়ানের বন্ধু বান্ধবী আর তার পরিবারের লোকজনকে আসতে দেখে সে লুকিয়ে পড়ল এক পাশে। মেয়েটি আর কেউ নয়, রাইসা, আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপিট। 1 সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে ফিরেছে সে। দেশে এসে আরিয়ানকে অনেক খুঁজেছে সে। তাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল সে, কিন্তু তার অগোচরে আরিয়ানের সাথে পরে যে আর কি কি হয়েছে সে সম্পর্কে সে কিছুই জানে না।
অনেকক্ষণ কি যেন ভেবে হঠাৎ ফোন বের করে কাকে ফোন করে কি যেন কথা বলে যেন চলে গেল সে। এদিকে আদনান মদ্যপান করে বেসামালভাবে গাড়ি চালাচ্ছে। তার আজ হুঁশ নেই যেন। তাকে এমনভাবে ঠকানো হচ্ছিল। তারই সামনে তার ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এটা ভাবতেই তার সমস্ত কিছু ভেঙ্গে চুরমার করে দিতে ইচ্ছা করছে। দুই হাতে তীব্র আঘাত করতে করতে সেগুলো কেটে ইতিমধ্যে রক্ত বের হওয়া শুরু করেছে। অ্যালকোহলের বোতলটা ভেঙে আবারও হাত কেটে ফেলেছে সে। হঠাৎই গাড়ির সামনে একটা মেয়েকে দেখে খুব জোরে ব্রেক কষল সে। পরিণামে স্টার্টিংয়ের মাথায় ঠেকে প্রচণ্ড ব্যথা পেল সে। তবুও মাথা ঠেকিয়ে রক্তচক্ষু হওয়া চোখগুলো পিটপিট করে খুলে সে বোঝার চেষ্টা করলো সামনেকে। দেখলো যে রুহি একটা ট্যাক্সি থেকে নেমে তার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। সে আদনানের এই অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারল না। গাড়ির দরজা খুলে আদনানের পাশের সিটে বসে তাকে দু হাতে আগলে নিয়ে হঠাৎ জোরে কেঁদে উঠে বলতে লাগলো, এ কি অবস্থা করেছেন নিজের? হঠাৎ এমন করলেন কেন? এভাবে গাড়ি কেন চালাচ্ছিলেন? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলতেন। আদনান ঝটকা দিয়ে রুহিকে দূরে সরিয়ে ফেলল। তার এখন হিতাহিত জ্ঞান নেই। রুহি সিটের পাশে লুকিং গ্লাসে পড়ে গিয়ে মাথায় বেশ ব্যথা পেল। হাত দিয়ে ধরে দেখলো সেখান থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু রুহি সেদিকে কোনো পাত্তা দিল না। সে উঠে বসে বুঝতে পারল আদনানের এখন কোনো হিতাহিত জ্ঞান নেই। এখন কোনো কিছু জিজ্ঞাসা করলেও সে জানতে পারবে না। তার চেয়ে ভালো তাকে বাড়িতে নিয়ে গিয়ে সজ্ঞান ফিরে এনে ভালো মতো জিজ্ঞাসা করা যাবে। সে চোখ মুছে অনেক কষ্টে নিজে ড্রাইভিং সিটে বসে এবং আদনানকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেই ড্রাইভ করে আদনানকে বাড়িতে নিয়ে গেল। সবাই ইতিমধ্যে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির সামনে আসতেই ড্রাইভার দৌড়ে এসে আদনানকে এই অবস্থায় দেখে তাকে ধরার জন্য এক কাঁধে রুহি আর এক কাঁধে ড্রাইভার ধরে তাকে নিয়ে চলল বাড়ির দিকে। মিস্টার রায়হান শাহরিয়ার আর মিসেস আনিকা রহমান ছেলের এই অবস্থা দেখে কান্না শুরু করে দিলেন। বিশেষ করে মিসেস আনিকা রহমান তো নিজের হিতাহিত জ্ঞান ভুলে ফেলেছেন। তিনি হয়তো আন্দাজ করতে পেরেছেন আদনান সব কিছু জেনে গেছে। সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করতে লাগলেন তিনি। সবাই ঘরে নিয়ে গেল, আদনানকে শুইয়ে দিল। ডাক্তার ডেকে এনে তার মাথায় আর হাতে ভালো মতো ব্যান্ডেজ করা হলো। রুহি নিজেও মাথায় কিছুটা আঘাত পাওয়ার জন্য তাকেও ব্যান্ডেজ করিয়ে দেওয়া হলো। সবাই এখন কি হয়েছে তা জানার জন্য আগ্রহ প্রকাশ করলো না। এখন আদনানকে নিয়ে সবাই ব্যস্ত, বাকিটা পরেও জানা যাবে। আদনানের এখনো জ্ঞান ফিরল না। সবাই চলে গেলেও মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রহমান, হৃদিতা, আরিয়ান আর রুহি রয়ে গেল। রুহির আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে আদনানের জন্য। বুকের ভেতরটা প্রচণ্ড চিনচিনে ব্যথা করছে। সে আদনানের দিকে এক দৃষ্টিতে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খান ম্যানশনের সবাই সকালে ঘুম থেকে উঠতেই আদনানের রুম থেকে বিকট শব্দের ভাঙচুরের শব্দ ভেসে এলো। সবাই ব্রেকফাস্ট করছিল ডাইনিং টেবিলে বসে। ভাঙচুরের শব্দ শুনে সবার মনোযোগ একযোগ আদনানের রুমের দিকে গেল। মিসেস আনিকা রায়হান আদনানের রুমে ছিলেন সারা রাত। তিনিও তখন রুমেই ছিলেন। সবাই রুমে আসতেই দেখলো পুরো রুম জুড়ে সমস্ত আসবাবপত্র ভেঙে চুরে আছে। আদনান প্রচণ্ড উত্তেজিত হয়ে আছে। মিসেস আনিকা রায়হান এক পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে স্পষ্ট চাপা আর্তনাদ আর ভয় বিরাজ করছে। মিসেস শায়লা বললেন, কি হয়েছে আদনান বাবা, তুমি এমন করছো কেন? এরপর সবাই একে একে নানা প্রশ্ন করতে লাগলো। আদনান তাতে বিরক্ত হয়ে প্রচণ্ড জোরে এক চিৎকার করলো। সবাই আঁতকে উঠল আদনানের এই রূপ দেখে। আদনান রাগান্বিত কণ্ঠে বলল, আপনার প্লিজ একটু বাইরে যান, আমার মাম্মার সাথে কিছু কথা আছে। এরপর মিস্টার রায়হান শাহরিয়ারের দিকে তাকিয়ে একই কণ্ঠে বলল, মিস্টার রায়হান শাহরিয়ার, আপনি একটু এখানে থাকুন।
ছেলের মুখে আপনি ডাক শুনে মিস্টার রায়হান কিছুটা থতমত খেয়ে গেলেন। এরপরে আদনানের কথা মতো সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদনান অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে রাগ নিয়ন্ত্রণ করে নিজের বাবা মায়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনারা আমার সাথে এমন কেন করলেন? আমি কি সত্যিই আপনাদের ছেলে? সত্যিকারের ছেলে হলে তো আমাকে এমন বাজেভাবে ঠকাতে পারতেন না। কেন করলেন আমার সাথে এমন? কেন? শেষের কথাটা আদনান অত্যাধিক জোরে বলল। তার কণ্ঠে কান্নারা দলা পেকে আসছে। মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হানের চোখেও পানি এসে গেছে। তারা আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিল। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে পুনরায় বলতে লাগলো, আপনারা ভালো করে জানতেন হৃদিতাকে আমি কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমার বাচ্চা অসম্ভব। তাহলে কেন আমার থেকে আমার প্রাণটা কেড়ে নিচ্ছিলেন? আমাকে অন্ধকারে রেখে ওর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে আর আমি কি না জানি না। দেখো বাবা, আমরা পরে তোমাকে সব বুঝিয়ে বলতাম। মিস্টার রায়হানের কথায় আদনান আরো তেতে উঠল। তীব্র শ্লেষের সাথে চিৎকার করে বলল, আর কি বলতেন আমায়? এটাই যে যে তোমার জান পাখিকে তোমার হাত থেকে তুলে নিয়ে অন্য কারোর হাতে তুলে দিচ্ছি। তুমি আর ওকে পাবে না, এটাই তো। আদনান প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আদনান বিচলিত কণ্ঠে বললেন, মিসেস আনিকা রহমান। আর কোনো কথা বুঝতে চাই না আমি। আর এটাই ভালো হবে যে আপনারা আমার সাথে আর কোনো কথা না বলবেন। এবার আপনারা বেরিয়ে যেতে পারেন। যা বোঝার বুঝে গেছি আমি। আর কিছু বোঝাতে হবে না আমাকে। আমাকে একটু একা থাকতে দিন। মিস্টার রায়ান আর আনিকা রহমান কিছু বলতে চাচ্ছিলেন। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে বের হয়ে যেতে বলল। তারা এক বুক কষ্ট নিয়ে বেরিয়ে গেলেন। ছেলেটা তাদেরকে এভাবে ভুল বুঝলো। বাবা মা বেরিয়ে যেতেই আদনান শব্দ করে দরজা বন্ধ করে মাথাটা দু হাতে চেপে ধরে ফ্লোরে বসে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এক্ষুনি হৃদিতার সাথে কথা বলতে হবে। ফোন বের করে হৃদিতাকে কল করে 2 মিনিট কথা বলার জন্য ছাদে আসতে বলল সে। সকালের স্নিগ্ধ আলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ সকালটা অনেকটাই অন্যরকম সুন্দর। নীল আকাশে সাদা কবুতর উড়াউড়ি করছে। কিন্তু এই সুন্দর সকালেও দুটি মানুষ ভিন্ন মন নিয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণায়। হৃদিতার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু আগেই আদনান তাকে তার ভালোবাসার কথা বলল। এত বছরেও যা সে খুনাক্ষরেও কখনো টের পায়নি। আদনান তাকে ভালোবাসতো, অথচ সে বুঝতেই পারেনি। তার জন্য আজকে সে এতটা কষ্ট পাচ্ছে। আর যতটা না আদনান কষ্ট পাচ্ছে, তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে হৃদিতা। ভালো না বাসলেও তার সবচেয়ে ভালো আর কাছের বন্ধু ছিল আদনান। তার জন্য তার প্রিয় বন্ধু কষ্ট পাবে সেটা সে মেনে নিতে পারবে না কখনোই। কিন্তু এখন তারও যে কিছু করার নেই। ছোটবেলা থেকেই অন্য আরেকজনকে সে মন দিয়ে বসে আছে। এখন মন প্রাণ উজাড় করে শুধু তাকেই ভালোবাসে। জোর করে হলেও সেই মন আদনানকে সে দিতে পারবে না কখনোই। অনেকক্ষণ চুপচাপ থাকার পর আদনান শান্ত কণ্ঠে বলল, জানি হৃদিতা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। হয়তো আমি যে তোমাকে ভালোবাসতাম সেটাও কখনো তুমি বুঝতে পারোনি। কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমার ভালোবাসাটাকে একদিন ঠিকই বুঝবে। কিন্তু সেই দিন কখনো আসেনি, আর আসবেও না মনে হয়। জানো, তুমি ছাড়া আমার এই মনে কোনো মেয়েকে জায়গা দেওয়ার কল্পনাও করিনি। একতরফাভাবে ভালোবেসে গিয়েছিলাম তোমাকে। বন্ধুত্ব নষ্ট হবে বলে কখনো তোমাকে ভালোবাসার কথা বলিনি। ভেবেছিলাম তুমি একদিন নিজেও আমাকে ভালোবাসবে। কিন্তু এটা কখনো বুঝতে পারিনি যে তোমার মনে সারা জীবন একজনই ছিল আর একজনেই থাকবে। তোমার আর আরিয়ার ভালোবাসাটা মেনে নিতে আমার জন্য অনেক কষ্টকর হতো। কিন্তু আমি এতটা নির্দয় হইতাম না যে তোমাকে আর আরিয়ানকে আলাদা করে দিতাম। এতটুকু বিশ্বাস তোমার আমার প্রতি রাখা উচিত ছিল। তুমি সুখে থাকবে এমন সমস্ত কিছুর জন্য আমি আমার জীবন কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম। সেখানে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে অন্যর হাতে তুলে দিতে দ্বিধাবোধ করতাম না আমি। কিন্তু আমাকে না জানিয়ে এভাবে ঠকানোটা তোমাদের উচিত হয়নি। হৃদিতা ব্যাকুল কণ্ঠে বলল, বিশ্বাস করো আদনান, আমি জানতাম না তুমি আমাদের বিয়ের ব্যাপারটা জানো না। এমনকি আঙ্কেল আন্টি ছাড়া আমরা কেউ জানতাম না।
আনিকা আন্টি বলেছিল তোমাকে একসময় সব জানিয়ে দিবে। আমি ভেবেছিলাম তুমি পরে জানলেও সেটা স্বাভাবিকভাবে মেনে নিবে। তো বিশ্বাস করো, তুমি যে আমায় ভালোবাসতে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আমার জন্য তুমি এতটা কষ্ট পেয়েছো জানলে আমি কখনোই এতটা সুখে থাকতে পারতাম না। আদনান তাচ্ছিল্য করে হেসে বলল। আমি তোমাকে ভালোবাসি জানলে তুমি আরিয়ানকে ভুলে যেতে? এই কথায় রিদিতা একদম চুপ হয়ে গেল। আরিয়ানকে সে কখনোই ভুলতে পারবে না, কোনো কিছুর বিনিময়েই না। কিন্তু আদনানকেও সে এভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। রিদিতাকে চুপ থাকতে দেখে আদনান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। জানি আরিয়ানকে তুমি কখনোই বলতে পারবে না। ভালোবাসাটা আমিও বুঝি রিদিতা। ভালোবাসার মানুষকে মন থেকে মুছে ফেলা একদমই সম্ভব নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এখন আমি আর তোমার আর আরিয়ানের মধ্যে কখনো পথের কাঁটা হয়ে থাকবো না। বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা, সুখী থেকো তুমি। তোমার সুখে দূর থেকে আমার কষ্টগুলোকে জলাঞ্জলি দিয়ে আমিও সুখে থাকতে পারবো। বলে আদনান দ্রুত চলে গেল সিঁড়ি দিয়ে। রিদিতার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এতক্ষণ আরিয়ান দরজার আড়ালে থেকে সব কথা শুনেছিল। আদনান চলে যেতেই সে রিদিতার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। রিদিতা মাথা তুলে তাকিয়ে আরিয়ানকে দেখে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরক্ষণেই তার মনে হলো আরিয়ান তাকে আদনানের মতো ভুল বুঝবে না তো। মাথা তুলে তাকিয়ে সে আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার চোখের ভাষা মানে এই যে। তুমিও কি আমায় ভুল বুঝছো আরিয়ান? আরিয়ান ওর চোখের ভাষা বুঝতে পেরে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলল। তোমাকে আমি কেন ভুল বুঝবো রীতি? তুমি ভুল বোঝার মতো কোনো কাজ করেছো কি? তুমি এমন একটা ফুল যাকে কখনোই ভুল বোঝা যায় না। এরপর হৃদিতাকে জড়িয়ে আলতোভাবে ওর গাল ধরে কোমল কণ্ঠে বলল। ভালোবাসা কোনো অপরাধ নয় রীতি। আদনান তোমাকে ভালোবেসেছে, এটা তার কোনো অপরাধ নয়। আবার তুমি আমাকে ভালোবেসেছ, এটা তোমার কোনো অপরাধ নয়। আসলে একটা কথা কি জানো, আমরা পৃথিবীতে যা চাই তা পুরোপুরি কখনোই পাই না। আল্লাহ আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন, তার ইচ্ছে মতো আর পরিকল্পনা মতোই সব কিছু হবে। তোমার আর আমার চাওয়াতে কিছু হবে না। আল্লাহ যেমন আমার ভাগ্যে তোমাকে রেখেছেন, ঠিক তেমনি আদনানের ভাগ্যে অন্য কাউকে রেখেছেন। আদনান তার সত্যিকারের ভালোবাসাকে একদিন ঠিকই খুঁজে পাবে। যেদিন সে খুঁজে পাবে সেদিন বুঝতে পারবে তুমি তার জন্য ছিলে না। তখন সে আপনা থেকে সবটা বুঝে যাবে। আমাদের এখন ওই কিছু বলার দরকার নেই, সময় ওর সব কথার উত্তর দিবে। আর ওর প্রতি কিংবা তোমার প্রতি আমার কোনো রাগ করার প্রশ্ন ওঠে না, কারণ তোমরা কেউই কোনো ভুল করনি। আরেকটা কথা, আদনানকে এইভাবে একটা ঘোরের মধ্যে রেখে আমাদের বিয়ের কথাটা লুকানো উচিত হয়নি। ওকে বলে সবটা মিটমাট করে নেওয়া উচিত ছিল। আর ওর মতো ভালো মনের মানুষ সেটা এক সময় মেনেও নিত, তাহলে আজকের এমন হতো না। ও খুশি মনেই তোমাকে আমার হাতে তুলে দিত। আমি জানতাম না আরিয়ান, আনিকা আন্টি যে ওকে কিছুই বলেনি। এত বছরে ওর লুকায়িত ভালোবাসা আমি অনুভবই করতে পারিনি। সেটা যে হঠাৎ করে এভাবে সামনে আসবে সেটাও আমি কল্পনাও করতে পারিনি। আরিয়ান হৃদিতার চোখের পানি মুছিয়ে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল। এখন আর কোনো কান্না নয়। আমার হৃদির চোখের পানি আর মুখে কষ্টের ছাপ আমি দেখতে চাই না। যা হবার তো হয়ে গেছে, এখন চলো আদনানকে আমাদের আটকাতে হবে। হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি দিল। দুজনেই নিচে চলে গেল। আদনান রুমে এসে লাগেজ প্যাকিং করছিল। আজকের সন্ধ্যার সময়ে কানাডার ফ্লাইট বুক করে ফেলেছে সে। ইমার্জেন্সি ভিত্তিতে কানাডায় চলে যাবে সে, মনে মনে ঠিক করে রেখেছে। আর কোনোদিন ফিরে আসবে না এ দেশে, বাবা মায়ের বাড়িতেও যাবে না। ওর আলাদা অনেক ফ্ল্যাট আছে, ওখানে গিয়েই উঠবে। বাবার বিজনেস থেকেও পার্টনারশিপ উঠিয়ে নিয়ে নিজে আলাদা বিজনেস শুরু করবে। মোট কথা তার থেকে সত্যটা লুকানোর দরুন সে বাবা মায়ের সাথে একেবারে আলাদা হয়ে যাবে। যারা তাকে এভাবে ছোকালো তাদের সাথে আর কোনো সম্পর্ক নয়। মনে মনে এসব ঠিক করে লাগেজ প্যাকিং করছিল আদনান। তখনই দরজার আড়ালে কাউকে উকি মারতে দেখে থেমে গেল সে। আদনান জোরে চেঁচিয়ে উঠে বলল। কে ওখানে? সামনে এসে বলছি। রুহি ভয়ে ভয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। আদনান ওকে দেখে বিরক্তি মাখা দৃষ্টিতে চেয়ে থেকে বলল। তুমি এখানে কি করছো? তোকে না বলেছি আর কখনো আমার চোখের সামনে আসবে না, তাও আবার কেন এসেছো? রুহি আদনানের কথার কোনো উত্তর না দিয়ে ভাঙ্গা গলায় ধীর কণ্ঠে বলল।
আপনি কি সত্যিই আজ কানাডা চলে যাচ্ছেন? তো আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এখানে আরো বছর খানিক থেকে যাব? দেখছো না লাগেজ প্যাকিং করছি। এত কাণ্ড হওয়ার পরও আমার সামনে আসো কি করে তুমি? ভয় করছে না তোমার? রুহি তখন এক অপ্রত্যাশিত অবাক কাণ্ড করে বসলো। দৌড়ে এসে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। ঘটনার আকস্মিকতায় আদনান পুরো হতবম্ব হয়ে গেল। রুহি তার বুকে হাউমাউ করে কেঁদে যাচ্ছে, আর সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কিছু বলা বা করার ভাষা যেন সে হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ আদনান রুহিকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল। আদনান ঝাঁস নিয়ে উত্তপ্ত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোমার? লজ্জা করো না এইভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে? এই কদিন একটু ঝগড়াঝাটি, কথাবার্তা, খুনসুটি হয়েছে বলে এভাবে জড়িয়ে ধরবে? অসভ্য মেয়ে কোথাকার! আদনানের অপমানজনক কথা শুনে রুহির কোনো ভাবান্তর হলো না। সে আদনানের হাত ধরে কান্না ভেজা বেকুল কণ্ঠে বলল, প্লিজ আমাকে যত ইচ্ছা বকুন, কিন্তু এভাবে যাবেন না প্লিজ। আদনান হাত ছাড়িয়ে নিয়ে বলল, কে হও তুমি আমার, যে তোমার জন্য আমাকে থেকে যেতে হবে? এরপর যেন তোমাকে আমার সামনে আর না দেখি। মাইন্ড ইট। এবার রুহি আপনা থেকেই দমে গেল। সত্যি তো, কে হয় ও আদনানের? কেন ওর চলে যাওয়ার কথা শুনে ওর এত কষ্ট হচ্ছে? মাত্র কটা দিনই তো পরিচয়, তাও সারাক্ষণ দুজন দা কুড়ালের মতো ঝগড়াঝাটিতে লেগেছিল। মিলেমিশে কমই থাকতো ওরা, তাও এই মানুষটার জন্য ওর এত কষ্ট হচ্ছে কেন? নিজের প্রশ্ন নিজেই কোনো উত্তর পেল না রুহি। দুই হাতে মুখ চেপে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল সে। আদনান কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আবার লাগেজ প্যাকিংয়ে মনোযোগ দিল, কিন্তু হঠাৎ করে ওর নিজেরও কেমন যেন ভীষণ কষ্ট হচ্ছে। খুব প্রিয় কোনো মানুষকে আঘাত দিলে যেমন কষ্ট লাগে, ঠিক তেমন কষ্ট অনুভব হচ্ছে তার। মনটা কেমন খালি খালি লাগছে। এদিকে আরিয়ান আদনানকে বোঝাতে ওর রুমের দিকেই যাচ্ছিল। আদনানের শেষের কথাগুলো শুনে সে বুঝতে পারল হয়তো রুহি আদনানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আদনান কি রুহিকে আদৌ ভালোবাসে? আদনানের রুমে প্রবেশ করে আরিয়ান প্রথমেই ভালো মতো সমস্ত রুমটা চোখ বুলিয়ে দেখে নিল। চারিদিকে এখনো ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আদনানের নিজের হাতে সাজানো গোছানো ঘরটা বেহাল অবস্থা দেখে তার বেশ কিছুটা আফসোস হলো। ছেলেটা কম দুঃখে এসব করেনি। আরিয়ান আদনানের কাঁধে হাত রাখতেই চমকে উঠল আদনান, কিন্তু তার দিকে এক পলক তাকিয়ে সে আবারও নিজের কাজে মনোযোগ দিল। আরিয়ান তার পাশে বসে কোমল কণ্ঠে বলল, আমি জানি আদনান, তুমি কতটা কষ্ট পেয়েছ। ভালোবাসা হারানো যে কি কষ্ট সেটা আমি উপলব্ধি করেছি একটা সময়। আমি জানি আদনান, তুমি কতটা কষ্ট পেয়েছ। ভালোবাসা হারানো যে কি কষ্ট সেটা আমি উপলব্ধি করেছি একটা সময়। জানো তো, রীতি ছোট্টবেলা থেকে আমার খেলার সাথী ছিল। একটা দিন একটা মুহূর্ত ওকে ছাড়া আমার কাটতো না। ও যে আমার কতটা আপন ছিল সেটা আমি তখন পুরোপুরিভাবে বুঝতে পারিনি। সেদিন ওকে আমার চোখের সামনে দূর দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সেদিন আমি ভালোবাসা হারানোর যন্ত্রণা কাকে বলে প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরেছিলাম। এরপর যতগুলো দিন যতগুলো বছর গিয়েছে আমি ভালোবাসাহীন শূন্য হৃদয়টা নিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল আমার হৃদয়। আমি তাকে ভুলে গেলেও আমার অবচেতন মন তাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারেনি। এরপর যখন আমার জীবনের সবচেয়ে দুঃসময়টা চলে এলো, আমার জীবন প্রদীপ প্রায় নিভে যাচ্ছিল, তখন ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে আমাকে নতুন জীবন দান করলো। সে আমার শ্রদ্ধেয় জীবনটা আবার তরঙ্গময় করে তুলল। আমার খা খা করে বিরান ভূমির মতো হৃদয় পুনরায় ভালোবাসার বীজ বপন করলো। এরপর যতদিন গিয়েছে আমি ওর ভালোবাসায় গভীর থেকে গভীরভাবে মত্ত হয়েছে। এখন মনে হয় একটা সেকেন্ড ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। এই ভালোবাসার থেকেও আরও বহুগুণ বেশি ভালোবাসতে চাই তাকে। যতদিন না পর্যন্ত ওর সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হলো ততদিন পর্যন্ত আমি ওকে হারানোর ভয় থাকতাম। ভাবতাম এই বুঝে ওকে কি আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। সেই হিসেবে আমি তোমার কষ্টটা পুরোপুরি না হলেও বেশ অনেকটা অনুধাবন করতে পেরেছে। আজ ভাই হিসেবে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। তুমি সেটাকে উপদেশ হিসেবে না নিয়ে
ভাইয়ের কথা হিসেবে মেনে নিও। আদনান লাগেজ গোছানো বন্ধ করে আরিয়ানের কথা খুব মনোযোগ সহকারে শুনতে লাগলো। আরিয়ান বলতে শুরু করলো। আমাদের ভাগ্যে এমন অনেক কিছুই থাকে যার সম্পর্কে আমরা কখনো আগে থেকে জানতে পারি না। এই যেমন দেখো, আমার অবস্থা একটা সময় এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি বাঁচব কিনা সেটা নিয়ে সবাই সন্দিহান ছিল। আমার নিজেরও বেঁচে থাকার ইচ্ছাটা ছিল না, কিন্তু কে জানতো আল্লাহ আমার জীবনে পুনরায় হৃদিকে পাঠাবেন, যাকে তিনি আমার জীবনসঙ্গী বানিয়ে দিয়ে পুনরায় আমার জীবনটাকে দ্বিতীয় সুযোগ দান করবেন। আমরা এমন কিছুই জানতাম না। আল্লাহ আমাদের জন্য এমন অনেক কিছু ভেবে রেখেছেন যেগুলো সম্পর্কে আমরা আগে থেকে কিছু জানি না। তুমি হৃদিকে ভালোবাসতে, এটা তোমার কোনো অপরাধ নয়, কিন্তু আল্লাহ হয়তো তোমার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছেন। তোমার জন্য অন্য কাউকে উত্তম জীবনসঙ্গী হিসেবে নির্ধারিত করে রেখেছেন, যার জন্য হৃদিকে তোমার ভাগ্যে না রেখে আমার ভাগ্যে রেখেছেন। তাই একটা কথাই বলবো, পারলে সবসময় এটা মনে রাখবে, বর্তমান পরিস্থিতি দেখে কখনোই ভবিষ্যৎ বা অতীত যাচাই করা উচিত নয়। অবশ্যই একদিন তুমি এমন কাউকে পেয়ে যাবে যার জন্য তুমি একসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আজকের এই দিনটার জন্য। তাই বলছি ভাই, মনে কোনো রাগ বা ক্ষোভ পুষে রেখো না। মা বাবা যা করেন আমাদের ভালোর জন্যই করেন, তাদেরকে তুমি ভুল বুঝো না। তুমি চলে গেলে তারা খুব কষ্ট পাবেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করো না। যদি সত্যি সত্যি আমাকে ভাই মনে করে থাকো তাহলে প্লিজ আমার এই কথাগুলো তুমি রাখো, তুমি যেও না প্লিজ।